নমস্কার। বাংলা গল্পঘরের সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করতে চলেছি। আজ আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাতে চলেছি আশা করি খুব ভালো লাগবে। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন। শুরু করছি আজকের গল্প পাঠ। আশাপূর্ণা দেবীর লেখা বয়ঃসন্ধি। সাদা রিবনের আলগা ফাঁসে জড়ানো ফাঁপানো চুল উড়িয়ে আর 5 থাকের মিল দেওয়া সাদা অর্গ্যান্ডির ফ্রক উড়িয়ে ছুটে এসে মাকে জড়িয়ে ধরল মিষ্টি। স্কুল ফেরত ঘাম ঘাম মুখে সকালের রোদে রোদ চলল। মা মা আমাদের স্কুলে আজ কি হলো জানো? মন্দিরা মেয়ের কবল মুক্ত হতে হতে হেসে ফেলে বলে, জানবো আর কি করে, জানবার আগেই তো লৌহ ভীম চূর্ণ হয়ে যাচ্ছে। মন্দিরার পরিচ্ছেদেও সাদার একাধিপত্য। তুলির আঁচড়ের মতো সরু একটু কালো বর্ডারও রাখেনি মন্দিরা পরিধেয় বস্ত্রের প্রান্ত সীমায়। নির্মম হস্তে নির্মূল করে ফেলেছে সবটুকু। মেয়ের মতোই বকের পালকের মতো সাদা আবরণে মণ্ডিত সে, কিন্তু মুখের হাসিতে নেই সে শুভ্রতা, সে ঔজ্জ্বল্য। আনন্দের হাসি, তবু মলিন। বিষাদ ম্লান একটি ছায়া যেন ঠোঁটের গঠনভঙ্গির ওপর একটি স্থায়ী রেখাপাত করে রেখেছে। সমস্ত হাসি আর কথার ওপর সেই বিষণ্ণ বিধুর ছায়া। এ ছায়া দেখা অভ্যাস হয়ে গেছে মিষ্টির। সে মাকে ছেড়ে দিয়ে একটা টুলের ওপর বসে পড়ে পা দোলাতে দোলাতে বলে, 1 নম্বর হচ্ছে মুটকি দিদিমণি, আজ একেবারে পা পিছলে আলুর দম। ওর বলার ধরনে মন্দিরাও যে হাসি পাচ্ছিল না তা কিন্তু নয়। তবু গম্ভীর মুখে বলে, মিষ্টি ফের ফের তুমি দিদিমণিদের বিষয়ে এভাবে। মিষ্টি বেচারি বেচারি গলায়, বাহ, আমি কি করব, উনি শুধু শুধু জুতো স্লিপ করে পড়ে গেলেন কেন বড় দিদিমণির জলের কুঁজোর ওপর? মেয়েরা আড়ালে ওকে মুটকি দিদিমণি বলে ডাকে বলে লাগিয়ে দিতে গিয়েছিলেন কেন বড় দিদিমণিকে? ঠিক হয়েছে, আচ্ছা হয়েছে। বাঁধ ভাঙা হাসিতে নিজেই ভেঙে পড়ে মিষ্টি। এই নিয়ে এত হাসি, এই ওর ঘোরালো করে বলার মতো কাণ্ড। কিন্তু এত চাপল্য তো ভালো নয়। এত ছেলে মানুষে কেন এখনো? কথাটা ভাবতে চেষ্টা করে মন্দিরা, সব সময় করে, কিন্তু উড়ন্ত প্রজাপতির মতো হালকায় মেয়েটাকে শাসন করবার কথা ভাবাই যায় না। এটা ভালো নয়, ওটা ভালো দেখায় না। এই বোধের বালাই মাত্র যার নাই তাকে কী বা বলবে? অথচ বাড়ন্ত গরনের গুণে বয়সের চাইতে বড় বউ ছোট দেখায় না মিষ্টিকে। মেয়ের হাসিতে যোগ না দিয়ে গম্ভীর মুখে বসে থাকবার চেষ্টা করে মন্দিরা। সেইটুকুই শাসন। অতএব একটু প্রকৃতিস্থ হতেই হয় অপরাধিনীকে। মন্দিরা এবারে বলে, এটা তো 1 নম্বর, 2 নম্বরটা কি? মিষ্টি এবারে অবহিত হয়ে বলে, ও হো হো, হ্যাঁ, হয়েছে কি মা, একটা লোক কি জন্যে যেন কেরানিবাবুর কাছে এসে বলেছিল, আর আমরা তখন মাইনে দিতে গেছি। ও মা, লোকটা বোকার মতো খালি আমার দিকেই তাকিয়ে আছে। আছে তো আছেই, আমার এত হাসি পাচ্ছে, কিন্তু হাসতে তো আর পারি না, খালি অন্য দিকে তাকাচ্ছি, আবার একটু একটু করে দেখছি চোখ পিটপিটিয়ে। আরে ঠিক তেমনই করে তাকিয়েই আছে। মন্দিরাই অপ্রত্যাশিত সংবাদ পরিবেশনের বাহারে একবার চমকেই স্তব্ধ হয়ে তাকিয়েছিল মেয়ের মুখের দিকে। কি সারল্য নাকি ছলনা, না একেবারে নির্মল সুন্দর ভোরের আলো? এই মেয়েকে সে বড় হওয়ার অপরাধে শাসন করতে চায়। মেয়ে থামতে নিতান্ত সহজ ভঙ্গিতে বলে,
ওমা, কেমন, কিরকম লোক? সহজ ভঙ্গিটা অবশ্য খুব সহজ নয়, চেষ্টাকৃত। লোক আবার কিরকম? মিষ্টি অগ্রাহ্য ভাবে বলে, লোকের মতন, আবার কি? সাদা পাঞ্জাবি পরা, সাদা ধুতি পরা। ধুতি পাঞ্জাবি? তাহলে বুড়ো হওয়াই সম্ভব। মন্দিরা ঈষৎ আশ্বস্ত স্বরে বলে, মানে কত বড় তাই ভাবছি। বলছি, বুড়ো? ও মা, বুড়ো হবে কেন? মিষ্টি এবার হাসিতে ভেঙে পড়ে। বুড়ো হতে যাবে কি দুঃখে? আহা, কি সুন্দর কালো কুচকুচে চুল, কেমন ফর্সা, খুব ভালো দেখতে। বুকটা ধড়াস করে ওঠে মন্দিরার। তাড়াতাড়ি বলে, ও তাই বুঝি? যাকগে, এখন মুখ টুক ধো, খাবার দেরি হয়ে যাবে। যাকগে, আমার খিদেই পায়নি। এত টিফিন দাও, উফ, পেট ভরেই থাকে। আসল কথাই তো শুনলেন না। সব মেয়ে চলে গেলে লোকটা আমাকে ডাকলো। মন্দিরা এবার ঈষৎ কঠিন সুরে বলে, সব মেয়েরা চলে গেলেও তুমি রইলে কেন? বাহ, আমি যে ঠেলাঠেলি করতে পারি না। পারা উচিত। ঠেলাঠেলি করে নিজের কাজ না পারলেই শেষে পড়ে থাকতে হয়। হোক গে বাবা। মিষ্টি আর একবার রিবনের বো দুলিয়ে বলে, কি হলো তাই শোনোই না? আমাকে ডেকে বলল, তোমার নাম কি? আমি বলে দিলাম, মিষ্টি রায়। তখনও আস্তে আস্তে বলল, কি মিষ্টি? মিষ্টি? বৃষ্টি মিষ্টি? আমার তো হাসিতে পেট ফেটে যাচ্ছে, কবিতা যেন। তারপর আমার বাবার নাম জিজ্ঞাসা করল। যখন আমি বললাম স্বর্গত শ্রী, মন্দিরা বাধা দিয়ে বলে, আচ্ছা, তুমি কি বললে তা জানি। সে কি বলল শুনি? সে সে চমকে উঠে বলল, হ্যাঁ, মারা গেছেন। তারপর আমাদের বাড়ির ঠিকানাটা জানতে চাইল। বললি? বলবো না? বাহ, বলেছিস, বেশ করেছিস। এখন স্কুলের পোশাক টোশাক ছাড়। এই প্রসঙ্গের ওপর জবনিকাপাত করে দেয় মন্দিরা। বেশি কৌতূহলী অপরের সন্দেহের জনক, কিন্তু মনে মনে এক অদ্ভুত অস্বস্তি। কে লোকটা? সমরেশকে চিনত, বোঝা যাচ্ছে। মিষ্টির দিকে হাঁ করে তাকিয়েছিল কেন? বাপের চেহারা তো লেশমাত্র মিল নেই মেয়ের, বরং সকলেই বলে সে নাকি অবিকল মায়ের প্রতিমূর্তি। তবে কি মন্দিরাইছে না? কে তাহলে? মিষ্টি, বৃষ্টি? অকারণ এ দুটো শব্দ একত্রে উচ্চারণ করছে কেন? এ কি শুধুই ছন্দের খেয়াল, না বৃষ্টি নামধারিণী এক কিশোরীকে যে চিনত সে? না, বৃষ্টি নামের মেয়ে নয়, তার নিজেরই নাম দেওয়া। সে এক এলোমেলো বৃষ্টির দিনে যে মেয়েটা, দূর, তাই কখনো হয়? সে এখানে কোথা থেকে? অসম্ভব। ভাববো না, মরুকে বলে উড়িয়ে দিতে চাইলেও ভাবনাকে কিছুতেই আয়ত্তে আনতে পারে না মন্দিরা। সে নিজের পদ্ধতিতেই বেড়েই চলে। আর আর বোধ করি লোকটা কে জানবার ইচ্ছায় মন্দিরার ইচ্ছা শক্তির জোরেই লোকটা পরদিন বিকেলে মন্দিরার বাড়ির দরজায় এসে দাঁড়ায়। আবার তেমনি করে চুল উড়িয়ে ছুটে আসে মিষ্টি। মা, মা, কালকে সেই লোকটা। অদ্ভুত সাদৃশ্য। মন্দিরা কৃশ মুখে ঈষৎ হেসে বলে, হ্যাঁ, সবাই বলে বটে, ও ঠিক আমার মতোই দেখতে হয়েছে। সবাই বলে? সুকান্তর রোগা ফর্সা মুখটার দিকে নির্নিমেষ দৃষ্টি ফেলে বলে, কারা বলে? কেন, যে দেখে ওকে আর আমাকে। যারা তোমায় শুধু এখন দেখছে, যারা তোমায় তখন দেখেনি তারাও?
তা জানি না, হেসে ফেলে বলে। কে কখন থেকে দেখা শুরু করেছে তার সাল তারিখ তো লিখে রাখি না। আমার কিন্তু লেখা আছে সাল, তারিখ, ঘন্টা, মিনিট। ভালো, পরীক্ষায় ফুল মার্কস পাবে। মুখের সেই চিরস্থায়ী বিষণ্ণ বিধুর ছায়াটা কি ফিকে হয়ে গেছে মন্দিরার? মেঘমুক্ত সূর্যের মতো হাসিটা উজ্জ্বল দেখাচ্ছে কেন? ওকে দেখেই আমি তো তোমাকে আবিষ্কার করতে পারলাম। খুঁজে বেড়াচ্ছিলে নাকি? অতটা বললে সত্যের অপলাপ হবে। তবে আবিষ্কার করে বড় ভালো লাগলো বৃষ্টি। বৃষ্টি? মন্দিরা ভীরু নয়, তবু বুকটা ওর একটু কেঁপে উঠল বই কি। আর মনে হলো মেয়েটা কি অদ্ভুত ছটপটে, কোথায় যে উধাও হয়ে গেল। আবার আগের মতো নির্নিমেষ নেত্রে তাকিয়ে থাকে সুকান্ত, মন্দিরার আনত মুখের ওপর আঁকা সরু সিঁথির অস্বাভাবিক শুভ্রতার দিকে। যেন ও গবেষণা করেছে কুমারীর সিঁথির চাইতে বিধবার সিঁথি কি বেশি সাদা, তা নইলে এমন প্রখর হয়ে চোখে ঠেকে কেন? আমার মেয়ের ভাষায় বলি। মন্দিরা মৃদু হেসে বলে, বোকার মতো কি দেখছো হাঁ করে? বিহ্বল ভাব সরে যায়, আত্মস্থ হয়ে ওঠে সুকান্ত। তাই সেও মৃদু হেসে বলে, ভাবছি কি হতচ্ছাড়া দেশেই জন্মেছি। অন্য দেশে তোমার মতো এমন একটি সুন্দরী ধনী বিধবা কত লোভনীয়। আচ্ছা থাক, যথেষ্ট হয়েছে। বাচন ভঙ্গিটি ঠিক তেমনই আছে দেখছি। না থাকবে কেন? সবাই তো তোমার মতো বদলায় না। তা মানুষ তো আর স্টিল ফটো নয়। তা বটে। যাক, অনেক বাজে কথা হয়েছে, এবার পারিবারিক খবর শুনি। আমার কাছে ওগুলোই বাজে। মন্দিরা হেসে ফেলে কি একটা বলতেই যাচ্ছিল, এ সময় আবার মিষ্টি ছুটে এলো উদ্দাম ভঙ্গিতে। এসে মুহূর্তকাল স্তব্ধ হয়ে দুজনকে যাকে বলে অবলোকন তাই করেই বলে ওঠে, মা, একটা কুকুরছানা কিনবে? কুকুরছানা? হ্যাঁ হ্যাঁ, কুকুরছানা, সুন্দর দেখতে, কি লোম, পুতুলের মতো চোখ। কোথায় সে? ওই তো বাইরে। চলো না মা, কিনবে? মন্দিরা সুকান্তর দিকে ফিরে বলে, দেখছ? সুকান্ত জবাব দেয়, শুধু দেখছি না, দেখে অবাক হচ্ছি। মনে হচ্ছে তোমার ছেলেবেলাটাই ফের দেখছি। মিষ্টি ঈষৎ সন্দিগ্ধভাবে বলে, কি বলছেন? কিছু না, কিন্তু কুকুরছানা বিক্রেতা কে? ওই ওখানের লালবাড়িটার চাকর, ওদের কুকুরের বাচ্চা হয়েছে। চলো না মা। মিষ্টি, কি ছেলে মানুষই হচ্ছে? সুকান্ত বলে, ছেলে মানুষ কি বুড়ো মানুষই করবে? চলো তো দেখি কেমন কুকুরছানা তোমার। ব্যাস, খানিক পরেই সগৌরবে সদ্যকৃত মালটি সজোরে বুকে চেপে মিষ্টির আবির্ভাব। মা, সুকান্ত মামা তোমার চাইতে হাজার হাজার গুণ ভালো, বুঝলে? চিরকালের মতো ভাব হয়ে গেছে আমার সঙ্গে। সুকান্ত মামা? এটা আবার কখন হলো? একটু আগেই। না ডাকলে কথা কইব কি করে? সুকান্ত মামা, আপনি রোজ আসবেন। সস্নেহ দৃষ্টিতে ওর উদ্ভাসিত মুখের দিকে তাকিয়ে আছে সুকান্ত। সেই দিকে তাকিয়ে দেখে মন্দিরা। হঠাৎ কেমন বিরক্তি ধরে ওর। মনে হয় ওর ওই দৃষ্টি নিয়ে যেন বড্ড বেশি গদগদ ভাব ঝরে পড়ছে। মনে হয় মিষ্টির খুঁকিপনা যেন মাত্রা ছাড়াচ্ছে। মনের এই বিরক্তি ঝংকার হয়ে বেজে ওঠে। হ্যাঁ, ওর তো কোনো কাজ নেই, রোজ আসবেন তোমায় কুকুরছানা কিনে দিতে। কিন্তু ওর এই বিরক্তির ক্ষীণ মেঘ হাসির ঝড়ে উড়িয়ে দেয় সুকান্ত। ও হো হো,
তোমার বুঝি এখনো সেই কুকুর ভয় আছে? এইখানে দেখছি মেয়ের সঙ্গে তোমার বদল আছে। বুঝলে মিষ্টি, তোমার এই মাটির ছেলেবেলায় কি ভয়ই ছিল একদিন। আচ্ছা, আর একদিন গল্প হবে, আজ উঠি, চললাম বৃষ্টি। একটুখানি স্মিত হাসি, একটু বদ্ধ গভীর দৃষ্টি, ভুলে একবার পুরনো নামে ডেকে ফেলা বৃষ্টি। মিষ্টি থমকে তাকায়। মাকে আপনি বৃষ্টি বলেন? সুকান্ত বোধ করি 1 সেকেন্ডের জন্যে থতমত খায়, তারপর হেসে বলে, তবে আবার কি, মিষ্টির মা বৃষ্টি হবে না তো কি পুটুরানি হবে? মিষ্টিরই জয়। সত্যই প্রায় প্রতিদিন আসতে শুরু করেছে সুকান্ত। এ যেন এক নতুন নেশায় পেয়েছে ওকে। ছেলেবেলায় মন্দিরার সঙ্গে সত্যই এক ভয়ানক একটা কিছু প্রেমে পড়াপড়ি হয়েছিল তা নয়, কৈশোরে চাপ পড়ল, আর অভিভাবকের অসাবধানতার যোগাযোগে একটু মেশামেশি, একটু মাখামাখি, তারপর কে কোন দিকে ছিটকে গেল। সেই ছিটকে যাওয়ার জন্যে বিরহে জীর্ণও হলো না দুজনের কেউ। সুকান্ত যে আজও অবিবাহিত সে শুধু সুবিধের অভাবে, আর কিছু না। তথাপি এতদিন পরে সেই বাল্য বান্ধবীকে এমন অপ্রত্যাশিতভাবে আর বেওয়ারিশ অবস্থায় আবিষ্কার করে সুকান্ত যেন স্থান কাল ভুলতে বসেছে। এক নির্ভিভাবক বিধবার গৃহে প্রতিদিন হাজরি দেওয়ার মতো যে একটা শোভন অশোভনতার প্রশ্ন আছে, তাও কি মনে পড়ে না সুকান্তর? হয়তো পরে, তাই অশোভন ব্যাপারটাকে শোভন করতে মিষ্টিকে নিয়েই তার মাতামাতি। উপঠৌকনে মিষ্টির ঘর সংসার ভরে গেল। মন্দিরার সমস্ত আপত্তি নস্যাৎ হয়ে যাচ্ছে। কিন্তু মিষ্টি বড় দুর্দান্ত মেয়ে, শুধু খেলনা পুতুল হলেই চলবে না, আজ তো মানুষটাকেই ওর চাই। 2 মিনিট বসে গল্প করতে দিতে রাজি নয়। সুকান্ত মামা কুকুরকে বগলস পরিয়ে দিন, সুকান্ত মামা লাটায়ে কষে সুতো জড়িয়ে দিন, সুকান্ত মামা আসুন ট্রেড খেলি, দেখবেন কিরকম হারিয়ে দেব। সুকান্ত মনে মনে বিপন্ন বোধ করলেও ভালোও লাগে তার এই অবোধ সারল্য। কিন্তু একসময় তো উঠতেই হয়, একসময় তো যেতেই হয়। তখন মনটা হাই হাই করে ওঠে, এক অতৃপ্ত বাসনায় পেয়ে বসে। কত কথা বলতে ইচ্ছে থাকে, কত গল্প অসমাপ্ত থেকে যায়। সমস্ত কিছুর ওপর জবনিকা পাত করে বলতে হয়। আচ্ছা যাই তাহলে, চললাম মিষ্টিবাবু। অবশ্যই বাসনা কি আর প্রেম নিবেদনের, না আলাপ আলোচনায় মারাত্মক কিছু? কিছুই না। হয়তো পুরনো কালের রোমন্থন, হয়তো শুধুই সাময়িক কথা, তবু টানটা নেশার মতো। যদি মন্দিরার সৌভাগ্যের দিনে, সমারোহের দিনে এই জীবনে অপ্রতিষ্ঠিত ছন্নছাড়া লোকটা এসে সংসারে দেখা দিত, হয়তো তার ভাগ্যে জুটত অবজ্ঞা অবহেলা। কিন্তু এখন তার জন্যে থাকে প্রত্যাশা, থাকে অভ্যর্থনা। এখন মন্দিরার সৌভাগ্যের সূর্য অস্ত গেছে, শেষ হয়ে গেছে সমস্ত সম্ভাবনা। এখন তার নিঃসঙ্গ জীবনের অগাধ অবসর ক্ষণের জন্য বরং এমনই একটা সঙ্গী ভালো, যার নিজের বলতে গর্ব করবার কিছু নেই, যে ব্যক্তি বলবে না তোমার কথা রাখো, আমার কথা শোনো। ঘুম ভাঙার সকাল থেকেই মনটা যে প্রত্যাশায় উন্মুখ হয়ে থাকে, এ কি নিজের কাছে নিজেরই ধরা পড়ে না মন্দিরার? পড়ে বই কি, তবু মনকে প্রবোধ দেয় সে। থাকলই বা, ছেলেবেলার বন্ধু তো। ধরো যদি তার নিঃসঙ্গতার দুঃখ লাঘব করতে ছেলেবেলার কোনো বান্ধবী আসতো, তাহলে কি আগ্রহে উন্মুখ হয়ে থাকতো না মন্দিরা? নিশ্চয়ই থাকতো। শুধু অসহনীয় অবসরকালকে একটু সহনীয় করে তোলা, এই তো। এতে কি এত অপরাধ?
কিন্তু সেই গল্প করবার সুখটুকু থেকে বঞ্চিত করতে চায় মিষ্টি। কেন এত প্রতিবন্ধকতা করে? কেন? ওর এই অর্থহীন আবদার আর আদুরেপনার বাড়াবাড়ি দেখে এক এক সময় চোখ জ্বলে ওঠে মন্দিরার। দুরন্ত এক সন্দেহে যেন ভূতের মতো ঘাড়ে চেপে বসে। ও যেন প্রত্যক্ষ দেখতে পায় মিষ্টি তার একান্ত অনুগত লোকটার ওপর 16 আনা আধিপত্য বিস্তার করতে চায়, যেন হিংস্র একটা ক্ষুধার মার কাছ থেকে কেড়ে রাখতে চায় লোকটাকে। যখন ভাবে তখন মাথার রক্তে আগুন ধরে ওঠে। মনে আনতে চেষ্টা করে নিজের 12 বছর বয়সের কথা। 12 বছর বয়সটা কি নিতান্তই তুচ্ছ করবার মতো? তার যখন বৃষ্টি নামকরণ হয়েছিল, সেই এক ঝড় বৃষ্টির সন্ধ্যায়, তখন কত বয়স ছিল মন্দিরার? তখনও সে ফ্রক পরে বেড়াতো না। সন্দেহের বিষ সর্প থেকে ছোবল হানে, কিন্তু রাত্রে যখন বিছানার এক পাশে অকাতরে ঘুমিয়ে থাকে মিষ্টি, একটি ছোট্ট শিশুর মতো চুলগুলো ঝুমঝুমিয়ে ছড়িয়ে থাকে কপালে, গালে, বালিশে, তখন একঘর লজ্জায় লাল হয়ে ওঠে মন্দিরার। নিজের ওপরে নিজের ধিক্কার আসে। কিন্তু সময়কালে আবার মন বদলে যায়। আবার মেয়ের ওপর বিরক্তিতে তিক্ত হয়ে ওঠে সে। তখন সুকান্তকে পর্যন্ত বিষ লাগে। কিন্তু কেন? শুধুই কি মেয়ের চাপল্যে বিরক্তি, নাকি আশাভঙ্গের জ্বালা? যথারীতি আজও নিচের তলায় মিষ্টি পড়ার ঘরে হইচই উঠল। অর্থাৎ আবির্ভাব হয়েছে সুকান্ত মামার। নিশ্চয়ই কোনো নতুন খেলনা এসে আসর জমকেছে, তাই স্ফূর্তির ঘোষণা এমন উদ্দাম হয়ে উঠেছে। এই আসে এই আসে করে অধীর হয়ে উঠল মন্দিরা। নিজে থেকে নেমে গিয়ে দেখতেও লজ্জা করে, অথচ প্রতীক্ষা অসহনীয়। এমনই মনের অবস্থা সহসা চাবুকের ঘায়ের মতো মাথার মধ্যে চড়াত করে ওঠে নতুন এক সন্দেহ। শুধু কি মিষ্টি আর সুকান্ত? এতদিন শুধু কুটিল সন্দেহে 12 বছর বয়সটার দিকে ভুরু কুঁচকে তাকিয়ে দেখছিল সে, কিন্তু 32 বছর বয়সটাকেই বা অগ্রাহ্য করছে কেন বুদ্ধিতে? কেন তলিয়ে বোঝবার চেষ্টা করেনি এ বাড়িতে সুকান্তর আকর্ষণ রজ্জু কে? তার বদলে কি না নিজেকে? ছি ছি ছি! লজ্জায় ঘৃণায় সারা দেহ মন শুধু ছি ছি করতে থাকে। কেন নয়? অবিবাহিত, সংসারানভিজ্ঞ, অপরিণত মন লোকটা আজও তো মন্দিরার সেই কিশোরী মূর্তির ধ্যান করছিল বসে বসে। সে মূর্তি যদি তার আত্মজার মধ্যেই আবিষ্কার করে থাকে, কেন নয় তবে? প্রথম দিনের ঘটনা থেকে একে একে সমস্ত দিনগুলোর ঘটনা মনে আনতে চেষ্টা করে মন্দিরা, আর দৃঢ় প্রত্যয়ের তীব্র জ্বালায় জ্বলতে থাকে। কিছু পরেই বীর বিক্রমের ওপরে উঠে আসে মিষ্টি। প্রত্যেক সিঁড়ির ধাপে ধাপে সশব্দ পদক্ষেপ ফেলে, আর এসেই মন্দিরার গায়ে সরাত করে বিরাট আকায় একটা সাপ ছেড়ে দিয়ে হিহি করে হেসে ওঠে। চমকে উঠেই গম্ভীর হয়ে যায় মন্দিরা, একটিও কথা বলে না। সুকান্ত এসে রবারের গোখরোটাকে কুড়িয়ে নিয়ে দোলাতে দোলাতে সহাস্যে বলে, কিরকম দেখে বুঝতে পারছো আসল কি নকল? না, পারছি না। আসল নকল বোঝার মতো সূক্ষ্ম বুদ্ধি ভগবান আমাকে দেননি বলে ঘরের মধ্যে চলে যায় মন্দিরা। গিয়ে শুয়ে পড়ে খাটের ওপর বিমুহুরের মতো তাকিয়ে থাকে সুকান্ত। আর মিষ্টি কাছে এসে মার খাটের এক প্রান্তে বসে করুণ বচনে বলে, মা, তোমার মাথা ধরেছে? কপালে অডিকোলন লাগিয়ে দেব? কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। সুকান্ত এ ঘরে এসে হাজির। কি হয়েছে মন্দিরা? মাথা ধরেছে? সার্ডিন খাবে? নয়তো
অ্যানাসিন ট্যাবলেট। মিষ্টি, তোমাদের বাড়িতে হাত পাখা নেই? মিষ্টি নিথর বসে থেকে নীরবে ঘাড় নাড়ে। আহা, খুঁজেই দেখো না, রান্নাঘরে টরে। নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও উঠে যায় মিষ্টি, আর মিনিট খানেক পরেই এসে স্বচ্ছন্দে বলে, কোথাও নেই। সেইমাত্র সুকান্ত মন্দিরার কপালের ওপর একটা হাত রেখে পরীক্ষা করতে উদ্যত হয়েছিল, শুধু মাথা ধরা নাকি জ্বর। আর সেই মুহূর্তেই সে হাত ছুঁড়ে ফেলে দিচ্ছিল মন্দিরা। সুকান্ত উঠে যাবার পর মা মেয়েকে নিয়ে পড়লেন। সুকান্ত মামার সঙ্গে অত হৈ হৈ করে কেন? হৈ হৈ করো কেন? কঠিন স্বর মন্দিরার। সুকান্ত মামা যে খ্যাপান। খ্যাপালেই তুমি খেপবে? তুমি এখন তো বড় হচ্ছ, ওরকম করতে হয় না, বুঝলে? এখন তুমি খুব ছোট নেই, মনে রাখবে এ কথা। মিষ্টি ম্লানভাবে মাথা কাত করে, ছলকে ওঠে মাতৃস্নেহ। একটু নরম গলায় বলে মন্দিরা, সুকান্ত মামাও এমন কিছু ভালো লোক নয়। কেন বলে? মেয়ের মন ফিরিয়ে আনতে চায়। মিষ্টি বিস্ফারিত নেত্রে বলে, ভালো লোক নয়? না। মন্দিরা নির্লিপ্ত কঠিন গলায় বলে, ছেলেবেলায় ওর সঙ্গে আমার বিয়ের কথা উঠেছিল। বাজে মার্কা ছেলে বলে আমার বাবা বিয়ে দেননি। হ্যাঁ, মোক্ষম দাওয়ায়। নিজের বুদ্ধিতে নিজেই পুলকিত হয়ে ওঠে মন্দিরা। মায়ের সঙ্গে বিয়ের কথা হয়েছিল? শুনলে মন আপনি বিতৃষ্ণায় গুটিয়ে আসবে। অবশ্য অবোধ মিষ্টির মুখের চেহারায় নিজের বুদ্ধি কৌশলের প্রতিক্রিয়া দেখতে পায় না মন্দিরা। অবোধ মুখে ফ্যালফ্যালে চাউনি মেলে মিষ্টি বলে, তবে তুমি অত গল্প করো কেন? আরক্তি মুখকে সহজ করবার ভান করতে করতে মন্দিরা বলে, ও মা, যতই হোক ভদ্রতা বলে তো একটা জিনিস আছে। বাড়িতে আসে, তাড়িয়ে দিতে তো আর পারি না। মাতা কন্যার কথায় ছেদ পড়ে। আবার ফিরে এসেছে সুকান্ত। এ বাড়িতে ওর অবারিত দাঁড় হয়ে গেছে এখন। চাকর বাকর ফিরেও দেখে না। অ্যানাসিন ট্যাবলেট দুটো এনেই রাখলাম, বুঝলে? কি জানি, যদি আবার। মিষ্টি, নিচে তোমায় কে ডাকছে? আমায়? আমায় আবার কে ডাকবে? আহা, ওই যে তোমার সেই বান্ধবী বাড়ির চাকর না ঠাকুর, যে বই আনে কেবল। অগত্যাই উঠে যেতে হয় মিষ্টিকে, অনিচ্ছা মন্থর গতিতে। রোগশয্যা, এ জিনিসটা তো মন্দ নয়। সামাজিক রীতিনীতি কিছুটা লঙ্ঘন করা চলে এতে। যে লোকটার সঙ্গে কেবলমাত্র ড্রয়িং রুমের গল্প ছাড়া আর কিছুই সম্ভব হয় না, এখানে তাকে বলা যায়, বসো না বিছানার কাছে ওই চেয়ারটায়। এটুকুতে চোখ দেবে এমন গার্জেন কেউ নেই মন্দিরার। তাছাড়া এই তো সুবিধে, সন্দেহজনক ব্যক্তিটিকে লক্ষ্য করবার। ও ভিতরে ভিতরে ছটপট করে কিনা, উঠে চলে গিয়ে খেলায় মারতে চায় কিনা, অদৃশ্য কোনো রজ্জুতে আর কেউ ওকে আকর্ষিত করছে কি, এখান থেকে দেখা সহজ। হ্যাঁ, রোগশয্যায় শুয়ে অনেক সুবিধে হয়েছে মন্দিরার। জ্বর জ্বালা না হোক, মাথার অসুখই কি কম অসুখ? সুবিধে হয়েছে। এতে মিষ্টির খুঁকিপনাও একটু কমেছে। সুকান্ত মামাকে ডাক হাঁক করা দূরে থাক, তার দিকে তাকায়ও না পর্যন্ত। মন্দিরা বোঝে সেদিনের উপদেশে কাজ হয়েছে। রোগশয্যা ভালো, কিন্তু হায়, এ জগতে নিরবিচ্ছিন্ন ভালো কি আছে? সমস্ত ভালোর গায়ে লাগলো কালির অবলেপন। মন্দিরের সমস্ত ক্রূর সন্দেহ দেখা দিল নিশ্চিন্ত সত্যের নিষ্ঠুর মূর্তি নিয়ে। রোগশয্যা আরামের, কিন্তু রোগশয্যায় শুয়ে পাহারা দেওয়া যায় না কোথায় কি ঘটছে। তাই বুঝি সেই অক্ষমতার সুযোগে
আপন কাঠামো প্রকাশ করে ফেলেছে সুকান্ত। আরক্ত মুখ নিয়ে হাঁপাতে হাঁপাতে ছুটে এসে মায়ের বিছানায় আছড়ে পড়ে ফুলে ফুলে কাঁদছে মিষ্টি। কিছুতেই মুখ তুলবে না। দুবার চারবার ভালো কথায় প্রশ্ন করেই কেমন একটা আতঙ্কে বুকের রক্ত হিম হয়ে আসে। উঠে বসে জোর করে মেয়ের মাথাটা তুলে ধরে তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্ন করে মন্দিরা, কি হয়েছে কি? অনেক কষ্টে উত্তর দেয় মিষ্টি, সুকান্ত মামা। সুকান্ত মামা? সুকান্ত মামা মানে? রুদ্ধশ্বাস বক্ষের প্রশ্ন। জানি না, সুকান্ত মামা ছাই বিচ্ছিরি, অসভ্য। মেয়ের মাথাটা সজোরে নাড়া দিয়ে বাঘিনীর মতো বলে মন্দিরা, মানে কি এ কথার? কি করেছে সুকান্ত মামা? কিন্তু আর একটি কথাও বার করা যায় না 12 বছরের মেয়েটির মুখ দিয়ে। ও শুধু কাঁদতে থাকে, যেন অনেক দিনের জমানো অশ্রুর সাগর উথলে উঠেছে। আর শখের রোগশয্যা ছেড়ে উঠে পিঞ্জরের বাঘিনীর মতো ঘরময় পায়চারি করে বেড়ায় মন্দিরা। হয়তোবা হাতড়ে বেড়ায় ভাষার রাজ্যের কত কটু কাব্য আছে। যাক, এবারের বরাত উঠল সুকান্তর। রূঢ় ভাষায় তাকে দূর করে দিয়েছে মন্দিরা। স্পষ্ট করে বলেছে, তার নিজেরই আগে বোঝা উচিত ছিল যেই জাত লাই দিয়ে মাথায় উঠে সুকান্ত সেই জাতের বীজ। বলেছিল যথেষ্ট কটু কথা। প্রথমটা বজ্রাহতের মতো অবাক হয়ে গিয়েছিল সুকান্ত, তারপর ধীরে ধীরে বিদায় নিয়েছিল, আত্মপক্ষ সমর্থনের চেষ্টা মাত্র না করে। সে মুখের দিকে তাকিয়ে দেখবারও প্রবৃত্তি হয়নি মন্দিরার। এ অসহনীয়, এ ক্ষমার অযোগ্য। সুকান্ত যদি মন্দিরাকে অপমান করত তাতেও বরং কখনো ক্ষমার প্রশ্ন উঠতে পারত, কিন্তু এ অসম্ভব। আচ্ছন্নের মতো দুজনেই ঘুমিয়ে পড়েছিল মা আর মেয়ে। বামুন ঠাকুর বারবার ডাকার পর জবাব পেয়ে চলে গেছে বিরক্ত হয়ে। অভুক্ত দুটি প্রাণী ঘুমোচ্ছিল যেন নেশার মতো। উঠে বসে হাত বাড়িয়ে বেড সুইচটা জ্বালল মন্দিরা। দেখল ঘুমন্ত পাউডার মাখা দুই গালে চোখের জলের দাগ। আহা, ও বেচারি কি কম কষ্ট পেয়েছে। ছেলে মানুষ, না জানি কি ভয়াবহ নালিশ ছিল তার, সে কথা মুখে উচ্চারণ করতে পারেনি। ধীরে ধীরে মেয়ের মাথার উপর একটু স্নেহস্পর্শ রাখে মন্দিরা, আর সঙ্গে সঙ্গে মায়ের কোলে মুখ গুঁজে উথলে কেঁদে ওঠে মিষ্টি। আশ্চর্য, ও কি তাহলে জেগেছিল? নাকি ঘুম লোকের বিস্মৃতির মধ্যেও স্পষ্ট হয়েছিল তার গ্লানির স্মৃতি? মা, আমায় মারো। মারবো? তোকে মারবো? হ্যাঁ হ্যাঁ, মেরে মেরে শেষ করে ফেলো আমাকে, একেবারে মরে যাই আমি। ছি মিষ্টি, ওসব কথা বলতে নেই। তোর কি দোষ? আমারই তো সব দোষ। সুকান্ত মামা কিছু করেনি। সুকান্ত মামা খুব ভালো, খুব ভালো, ঠাকুরের মতন ভালো। আমি মিছিমিছি করে তোমার কাছে। সর্পদষ্টের মতো কাঠ হয়ে তাকিয়ে থাকে মন্দিরা, যেন ধীরে ধীরে বুঝতে চেষ্টা করে কি বলছে মিষ্টি। মিছিমিছি করে? হ্যাঁ, সব মিছে কথা। আমায় মা মারো। ছায়াছবির মতো চোখের সামনে দিয়ে ভেসে যাচ্ছে বজ্রাহতের মতো একখানি মুখ। কি ছিল সে মুখে? বিস্ময়, আতঙ্ক, না ঘৃণা? আর্তনাদ করে ওঠার মতো বলে ওঠে মন্দিরা, কেন এমন করলি? ও কেন? মার কোলের ওপর মুখ ঘষতে থাকে মিষ্টি। ও কেন তোমার দিকে এমন বিচ্ছিরি করে তাকায়? ও কেন তোমাকে বৃষ্টি বলে ডাকে? ও কেন? এতক্ষণ শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা বয়ঃসন্ধি গল্পটি। এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন।
আবার দেখা হবে পরের কোনো একটি গল্প নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।